আসসালামু আলাইকুম। খেলতে আসছিলাম সিলেট। প্রথমে কিছু খেলার ছবি দিলাম। উদ্দেশ্য ছিল খেলতে যাওয়া। তো সেখান থেকে আমরা একদিন পরে একটা মাইক্রো নিয়ে 7 জন কলিগস সহ আমরা মূলত সিলেটের দুটো জায়গায় আজকে যাব। প্রথম হলো সিলেট থেকে সরাসরি জাফলং, মাঝখানে হজরত শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার পড়বে। তো রাস্তায় যেতে যেতে দেখলাম অনেক গাড়ি এই রুটে যাচ্ছে। আজকে ছিল 21শে ফেব্রুয়ারি, বন্ধের দিন বিদায়। অনেক লোকজন এবং সিলেট এর আশেপাশে যে অঞ্চলগুলো কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, এখান থেকে অনেক স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের হয়তো পিকনিকের ইভেন্ট ছিল, বাস এবং গাড়ি। তো আমরা মেইন রাস্তা থেকে এখন শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের দিকে ঢুকছি। এই পুরো জায়গাগুলোই আমি প্রথমবারের মতো যাচ্ছি। তো মেইন রাস্তা থেকে একটু দূরে শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। এটা মূলত আপনার আমাদের শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার থেকে 8 কিলোমিটার দূরত্বে। সিলেট শহর থেকেও 8 কিলোমিটার। মাজারে এসে পড়েছি আমরা। মাজারের যারা গিয়েছেন আগে তারা জানেন এটা একটি ছোট টিলা, অর্থাৎ ছোট পাহাড়ের উপরে। শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারও এরকমই একটা ছোট টিলের উপরে। তৎকালীন সময় হয়তো বা তারা এরকমের টিলের উপরেই থাকতেন। এই একটি সিঁড়িটি 8 থেকে 10 ফুট। ইতিহাস থেকে জানা যায় এটা মোগল আমলে নির্মিত। মোগল সম্রাটগণ কেউ এটা নির্মাণ করেছেন। তো আমরা জানি যে শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগনা। ওনারা দুজন মামু ভাগিনা ইসলাম প্রচার করার জন্য দিল্লি থেকে 1300 শতকে এখানে এসেছে। তো আমরা এই সিঁড়িটা বেয়ে উপরে উঠছি মাজারের মূল বেদিতে। লাল সিঁড়ির পথ বেয়ে উঠতেছি উপরের দিকে। এই হলো মাজারের মূল যে কবর, যার কবর ঘিরে মূলত এই মাজার। অনেক লোকজন এখানে মাজার জিয়ারত করছেন। অনেকে তাদের বিভিন্ন সময়ের মানত বা দান এগুলো সদকা হিসেবে দিচ্ছেন, নগদ টাকা। সুন্দর গিলাপ দিয়ে আবৃত মাজার। এপাশে অনেকগুলো মোমবাতি আগরবাতির ধোয়া, চমৎকার পরিবেশ। হযরত শাহপরান রাদিয়াল্লাহু তাআলার মাজার। আমরা বেশ কিছু ছবি নিয়েছি বিভিন্ন দৃষ্টিনন্দন মুহূর্তের। আশেপাশে আরও অনেকগুলো কবর আছে। শাহজালাল এর মাজারেও এরকমের অনেকগুলো কবর আশেপাশে। এপাশে মসজিদ আছে একটি। এই মসজিদটিও খুব বিখ্যাত, এখানে নামাজ পড়ে মানুষ। তো আমরা মাজার থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছি। যাওয়ার পথে আবার পড়লো SINT। এটা একটি বিখ্যাত সেনাবাহিনীর ট্রেনিং ইনস্টিটিউট। সেনাবাহিনীর যারা পদাধিক কোর, ইনফ্যান্ট্রি কোরের এই ট্রেনিং ইনস্টিটিউট SINT, স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স পুরো নাম। আমাদের বিজিবির অনেকেই এখানে কয়েকটা বিশেষায়িত কোর্সের উপরে প্রশিক্ষণ নিয়ে থাকেন, যেমন ক্ষুদ্র অস্ত্রের 82 মিলিমিটার মর্টার, MG মেশিন গান আর ক্ষুদ্র অস্ত্র। মজার ব্যাপার, আমিও ক্ষুদ্র অস্ত্র কোয়ালিফাই অবশ্যই এখানে করিনি, আমি করেছি আমাদের বিজিবির যে ট্রেনিং সেন্টার আছে আমাদের হোম অফ বর্ডার গার্ড বাইতুল ইজ্জতে। তো আমি যে কোর্সগুলোর কথা বললাম, অর্থাৎ ইনফ্যান্ট্রি কোরের কোর্স গুলোর একদম এটাকে বলে আতুর ঘর। এখানেই দেশের সর্বোচ্চ লেভেলের কোর্সগুলো হয়। যাই হোক, আবার চলছি আমরা। হাতের বামে চা বাগান। সিলেটের তো ঐতিহ্য চা বাগান, দৃষ্টিনন্দন চা বাগান দেখে দেখে আমরা যাচ্ছি। রাস্তার দুপাশেই এরকমের চা বাগান। চমৎকার সব জায়গা দুপাশে। আমরা চলছি মূলত জাফলংয়ের উদ্দেশ্যে। জাফলংয়ের উদ্দেশ্যে যাওয়ার আগে এই যে হরিপুর গ্যাস ফিল্ড,
এটা সিলেটের আরেকটি বিখ্যাত জায়গা। 1955 সালে পাকিস্তান পিরিয়ডে প্রথম এখানে গ্যাস আবিষ্কৃত হয়। তো হরিপুর এই গ্যাস ফিল্ডের পাশেই একটি বিখ্যাত জায়গা আছে আমাদের, সেটার নাম হলো গিয়া আগুন পাহাড়। আমরা আগুন পাহাড়ে দেখার উদ্দেশ্যে একটু ভিতরে যাচ্ছি। মেইন রাস্তা থেকে 1.5 কিলোর মতো ভিতরে যেতে হয় আগুন পাহাড়। এটাও এই সিলেটের হরিপুর গ্যাস ফিল্ডেরই অন্তর্গত। মূলত এখানে গ্যাস উত্তোলন করতে গিয়ে হয়তো আবার পরিত্যক্ত করা হয়েছে, কারণ গ্যাস তো বিভিন্ন জায়গায় থাকে। তো খোরাখুরির এক পর্যায়ে এই পাহাড় থেকে সবসময় গ্যাস নির্গত হয়। তো এখানে লোকজন আসলে মূলত এখানে স্থানীয় ছেলেরা আছে, তারা এসে একটা দিয়াশলাই কাঠি দিয়ে জ্বালিয়ে দেয়। তো জ্বালিয়ে দিলে আগুনটা জ্বলে, কতক্ষণ পরেই দেখবেন। আশেপাশের দৃশ্য দেখাচ্ছি জন্য যে সিলেট বাঁশের জন্য বিখ্যাত, এবং এখানের স্থানীয় লোকজনের ম্যাক্সিমামের নামে চৌধুরী থাকে। যাই হোক, সেটা অন্য গল্প। এভাবে ধরে আগুনটা ধরায়। এই যে গ্যাস সবসময় নির্গত হয়, দিয়াশলাই থেকে আগুন ধরিয়ে দিয়েছে এবং আগুন জ্বলতে থাকবে। হয়তোবা যেহেতু আশেপাশে গ্যাস উত্তোলনের ফিল্ড রয়েছে, যার কারণে আরও অনেক জায়গায় এরকম হতে পারে যে গ্যাস নির্গত হয় মাটি থেকে। তো এই গ্যাস নির্গত হয় এবং স্থানীয়রা এখানে আগুন দিয়াশলাইয়ের কাঠি জ্বালালি আগুন জ্বলে, যার কারণে জায়গাটার নাম হয়েছে আগুন পাহাড়। খুব চমৎকার একটা নাম। এটাও এখন সিলেটের অনেকগুলো পর্যটন কেন্দ্রের মধ্যে আগুন পাহাড়ও একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা এখানে একটু যাত্রা বিরতি করলাম আগুন পাহাড়ের এখানে, কারণ আগুন পাহাড় সিলেট থেকে বেশ দূরে, হয়তো প্রায় 30-35 কিলোমিটার দূরে আগুন পাহাড়। এখান থেকে মূলত আমরা যাব তামাবিল স্থলবন্দরে। পরবর্তী গন্তব্য তামাবিল স্থলবন্দর। ওখানে একটি আইসিপি আছে, বিজিবির ইন্টারন্যাশনাল চেকপোস্ট। আগুন জ্বলছে। এখানে ছোট ছেলেরা থাকে, আসলে ওদের 10 টাকা দিলে ওরা খুব খুশি হয়। 10-20 টাকা দিলে ওরা আগুনটা জ্বালিয়ে দেয়। অনেক দর্শনার্থীরাই মূলত জাফলং যাওয়ার পথে এখানে আসে আগুন পাহাড় দেখতে। আমরা বেশ অনেকক্ষণ এখানে অপেক্ষা করলাম। আমাদের সাথে আরও কিছু দর্শনার্থী এখানে এসেছেন, কেউ সিএনজি নিয়ে, কেউ মাইক্রো নিয়ে। সিলেটের একটা গ্রাম অঞ্চলের দৃশ্য এটা, ধান ক্ষেত। আমরা যারা বরিশালের তাদের মতো এখানেও ধান ক্ষেত। যাই হোক, আমরা এবার চলছি। এখন দেখতে পাচ্ছেন এটা হলো লালাখাল ব্রিজ, নিচে লালাখাল নদী। এটা সিলেটের আর একটা বিখ্যাত নদী। বর্ষাকালে এখানে 2 রকমের পানি থাকে। যারা সিলেটে আসবেন তারা অবশ্যই লালাখাল নদী এবং নদীর সৌন্দর্য দেখবেন। এবং এই নদীর ওপারই ভারতীয় সীমান্ত, এক পাশে ভারতীয় সীমান্ত আর এক পাশে বাংলাদেশ। তো আমরা চলছি মূলত তামাবিল স্থলবন্দরের উদ্দেশ্যে। সামনে তামাবিল স্থলবন্দর। হাতের ডানে যে দেখা যাচ্ছে দূরে উঁচু পাহাড়গুলো, ওগুলো সবই ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়, সুউচ্চ পাহাড়। বাংলাদেশের চেয়ে ভারতের অংশে পাহাড় এর উচ্চতা অনেক বেশি। হাতের বামে চা বাগান, বিশাল অঞ্চল জুড়ে চা বাগান। যারা চা বাগান আগে দেখেছেন তাদের কাছে পরিচিত লাগবে, যারা দেখেননি তারা আসবেন দেখতে। অত্যন্ত রোমাঞ্চকর চা বাগান। আমরা জানি যে সৌন্দর্যের লীলাভূমি মূলত সিলেট, এটাকে পুণ্যভূমিও বলা হয়। এখন যাচ্ছি আমরা মূলত একটি বোর্ডিং স্কুলটার নাম এই মুহূর্তে আমি বলতে পারছি না। ইংল্যান্ডে এই বোর্ডিং স্কুলের প্রচলন আছে। ছোট ছোট বাচ্চারা ছোট সময় থেকেই হোস্টেলে থেকে বিশেষ একটা কারিকুলাম এবং বিশেষ একটা মেনটেন্যান্সের মধ্যে দিয়ে তারা যায়। এই সিলেটের একজন বিখ্যাত ব্যক্তি, সম্ভবত নাম হুমায়ুন কবির, উনি এখানে একটি বিস্তীর্ণ অঞ্চল নিয়ে বোর্ডিং স্কুলটি করেছেন। গুগল করলে আপনারা দেখতে পাবেন এই বোর্ডিং স্কুলের নাম। তো আমরা গাড়িতে কিছু ছবি নিয়েছি, ছবিগুলো দেখালাম। আমরা এসে পড়েছি কাছাকাছি, আমরা তামাবিল স্থলবন্দরে এসে পড়েছি। এটা মূলত গোয়াইনঘাট নদীর উপকণ্ঠে অবস্থিত। এর বিপরীত পাশে আছে মেঘালয়ের ডাউকি সীমান্ত।
সিলেট থেকে মূলত এই জায়গাটা 56 কিলোমিটার দূরে। দুপাশে বড় বড় পাথরকে ছোট পাথরে রূপান্তরিত করার জন্য অনেকগুলো মেশিন। এটা একটা মানে ব্যবসায়িক অঞ্চল, অনেক শ্রমিকরা কাজ করে। ভারত থেকে মূলত মেঘালয় থেকে অনেক পাথর আসে, ওই পাথরগুলো ভেঙে বিভিন্ন ক্যাটাগরিতে রূপান্তরিত করা হয় এবং চাহিদা অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। আমরা একদম জিরো পয়েন্টে যাব এখন। হাতের ডান পাশে স্থলবন্দরের অনেক বড় জায়গা, এখানে হয়তো ট্রাক লোড আনলোড হয়। আমি এর আগে স্থলবন্দরে চাকরি করেছি, সেটা হলো সাতক্ষীরার ভোমরায়। আমরা একদম জিরো পয়েন্ট এসেছি। সামনে ভারতীয় পতাকা, তিরঙ্গা আমরা যে বলি উঠছে, এপাশে বাংলাদেশের পতাকা। এই হলো একদম জিরো পয়েন্টের গেট। এখান থেকে মূলত পাসপোর্টধারী যাত্রী আসা যাওয়া করে। আইসিপি বলি আমরা, ইন্টারন্যাশনাল চেকপোস্ট। এখানে ইমিগ্রেশন পুলিশ আছে এবং বিজিবির একটি চেকপোস্ট আছে। আমরা গাড়ি থেকে নামছি। বেশ পরিচিত কিছু বিজিবি সদস্যের সাথে দেখা, এখানে আগে বলা ছিল আমাদের আসার কথা। ছবি তুললাম আমরা। এই যে মেইন পিলার, 1275 নম্বর মেইন পিলার, এখানে মেইন পিলারকে কেন্দ্র করেই ছবি। পিছনে ভারতের গেট, বাংলাদেশের পতাকা। আজকে অর্ধনমিত পরিচিত একজন ছিল কর্পোরাল জাহাঙ্গীর, ওনার সাথে চাকরি করেছি আগে বলিপাড়ায়, এখানে এসে দেখা আনফর্চুনেটলি। যাই হোক, আমরা তামাবিল আইসিপি থেকে আবার ব্যাক করছি। যারা আসবেন তারা সিলেট থেকে 56 কিলোমিটার দূরত্বে মূলত এই তামাবিল স্থলবন্দর। 2002 সালে প্রথম এটা উদ্বোধন হয়। আমরা এসে পড়েছি জাফলং। তামাবিল স্থলবন্দর থেকে একটু সামনেই জাফলং। উপরে দেখতে পাচ্ছেন সারি সারি বিল্ডিংগুলো মূলত ভারতের পাশে, মেঘালয় রাজ্যের। অত্যন্ত আজকে জনবহুল একটি অবস্থা, কারণ বন্ধের দিন, প্রচুর লোকজন এসেছে। পাথরের পাটা, আমরা যে বলি পাটা পুতা, শিলপাটা, এই সেই পাথর থেকে অরিজিনাল শিলপাটা, এখান থেকে অনেকেই পাটা পুতো কিনে নেয় বাসার জন্য। সানগ্লাসের অনেকগুলো ভ্রাম্যমান দোকান দেখলাম, 100 টাকা করে, সমস্ত সানগ্লাসই 100 টাকা করে নাকি দাম। এছাড়া প্রচুর পরিমাণে ভ্রাম্যমান দোকান আছে। মৌসুমি ফলের চাটনি, বিভিন্ন ধরনের মিক্স ফলের চাটনি পাওয়া যায় এখানে। মূলত জাফলংয়ে আসলে ভারতের পাশের যে মেঘালয় রাজ্যের ডাউকি সীমান্তের বড় বড় পাহাড়গুলোই একদম চোখ আটকে যায়, এবং পাহাড়ের গায়ে তাদের রাস্তা করা, পাহাড়ের গায়ে অনেকগুলো বিল্ডিং, সবই মূলত 2তলা, 3তলা, 4তলা, 5তলা পর্যন্ত আর কি। বাংলাদেশের এপারটা এমনটা না। দুইটা দেশের অর্থনৈতিক সক্ষমতাও এখান থেকে বোঝা যায়। তো আমরা নিচে নামছি, খুব উঁচু জায়গা থেকে আস্তে 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 নিচে নামবো। নিচে নেমে আমরা মূলত দেখব যে প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি জাফলং। এটা মূলত ওপারে হলো পিয়ান নদী। এই যে সামনে যে নদীটা দেখবো, এটার নাম হলো পিয়ান নদী। আর আমরা যে বলি খাসিয়া পুঞ্জি, পুঞ্জি মানে আসলে গ্রাম। ওপারে মেঘালয় রাজ্যের ওপরে ভারতের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী বলতে আমরা যে বুঝি, আদিবাসী, আমরা খাসিয়াদের নাম শুনছি। খাসিয়া পুঞ্জি ওপারে অবস্থিত, এবং ডাউকি শহর ওপারের খুব কাছাকাছি। তো আমরা একদম হাঁটতে হাঁটতে জিরো পয়েন্টে যাচ্ছি। এখানেও একটি জিরো পয়েন্ট আছে, সেখানে বিজিবি এবং বিএসএফ খুব কাছাকাছি ডিউটি করে, এবং বাংলাদেশি পর্যটক এবং ইন্ডিয়ান পর্যটক এই একই নদী ব্যবহার করে। নদীর মাঝখান থেকেই আমাদের সীমান্ত লাইন গিয়েছে। তো আমরা হাঁটছি, প্রচুর পাথর চারপাশে, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শুধু পাথর আর পাথর। পাথরের উপর দিয়ে হাঁটছি। বর্ষাকালে হয়তো বা এখানে সৌন্দর্য অন্যরকমভাবে উপস্থাপিত হয়, কারণ তখন পানি হয়। এখন তো পানি নেই। উপরে যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা ওপি, অবজারভেশন পোস্ট বিজিবির। বাংলাদেশের পতাকা উঠছে। পতাকা আজকে অর্ধনমিত করা, আগেই বলেছি, 21শে ফেব্রুয়ারির জন্য। অনেক পর্যটক, আমাদের সাথে অনেক কলিগসরা আগে এসেছেন এখানে, মানে আগে আমাদের আগে। উপরে ওই যে দেখা যাচ্ছে গ্রিন কালারের, ওটা হলো ইন্ডিয়ান ওপি। এই যে দুজন বিএসএফ সদস্য দেখতে পাচ্ছি আমরা, তারা দাঁড়িয়ে খুব গভীর দৃষ্টি
দিচ্ছেন এপাশে বাংলাদেশি পর্যটকদের দিকে, কারণ সীমান্তে এভাবেই নজরদারি করা হয় 24 ঘন্টা। আমরা আমাদের সীমান্ত রক্ষীদেরও তো আমরা বলি সীমান্তের অতন্ত্র প্রহরী। অতন্ত্র মানে ঘুমহীন প্রহরী থাকবেন, কখনোই চোখ বন্ধ করা যাবে না। আমরা যে হাঁটছি এটার চারপাশে পাথর ছড়ানো একদম। আমাদের বাম পাশে বাংলাদেশ অংশ এবং ডান পাশে ভারতের অংশ। সামনে একটা সাইনবোর্ড দেখবেন, এটা মূলত ভারতের বিএসএফের সাইনবোর্ড। এটার সামনে দাঁড়িয়ে অনেকে স্মৃতি হিসেবে একটি ছবি তুলে নেয়, আমরাও ছবি তুলেছি। বর্ডার সিকিউরিটি ফোর্সের সাইনবোর্ড। এই যে রশি দেখা যাচ্ছে আমার পিছনে, এটা ভারতীয় অংশের উপরে। আমরা বেশ কিছু ছবি তুললাম এখানে দাঁড়িয়ে। আমাদের আগে যা আশা কলিগসরা সকালে আসছে, ওরা গোসল করছে। বিএসএফ আছে, বিএসএফের সাথে একটা ছবি তোলা হলো। এখানে অনেকেই এসে পিছনে বিএসএফকে রেখে ছবি তোলে। বিজিবি আছে এখানে দায়িত্বরত, আমাদের জুনিয়র দুজনের সাথে পরিচয় হলো। এই যে রশি, মূলত দুপাশে রশি, আর মাঝখানে এই করিডোরটাই আমরা একটা অঘোষিত জিরো লাইন করে রেখেছি। এপাশে বাংলাদেশি প্রচুর পর্যটক, ইন্ডিয়ান ওপাশে পর্যটক কম। ওই নৌকাগুলো ওই যে বিএসএফ দাঁড়ানো, ওগুলো ইন্ডিয়ান পাশের। তো ইন্ডিয়ান পর্যটক এখানে তুলনামূলক কম। আমরা দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ কথা বললাম। ডিউটি অনেক চ্যালেঞ্জিং এখানে, প্রচুর লোকজন। আজকে একটু বেশি চ্যালেঞ্জিং মনে হয়, কারণ সামাল দিতে হচ্ছে। অনেকেই ভুল করে ভারতের সীমান্তে সাঁতরে চলে যায়। মুহুর্মুহু বাঁশির শব্দ, এবং বিএসএফ বিজিবি দুপক্ষ থেকে চিল্লি ওই একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, ওটা হলো ঝুলন্ত ব্রিজ ভারতের ওপাশে একটা। ওখান থেকে গাড়ি যায়, ওই একটা গাড়ি যাচ্ছে। এখানে আসলে ঝুলন্ত ব্রিজটা একদম দৃষ্টি কাড়ে ভারতের পাশে। এটা মূলত ডাউকি সীমান্ত বলে। কিছু দূর গেলে হয়তো বা ভারতের ডাউকি শহর। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে। বিজিবি জওয়ান খুব সতর্কভাবে ডিউটি করছে, লোকজনকে বর্ডারের জিরো লাইন অতিক্রম করতে দিচ্ছে না। এখানে মানুষ মূলত অনেক মানুষই গোসল করছে, তারা ড্রেস নিয়ে আসছেন। আমরা গোসল করার জন্য প্রস্তুতি নিয়ে আসিনি। নিচে পাথর, উপরে পানি। এখানে গোসল করার অনুভূতিটা অন্যরকম। এমন গোসল আমি দীর্ঘ সময় করেছি, মূলত পার্বত্য অঞ্চলে চাকরি করার সময়। বান্দরবনের সেই দুর্গম সীমান্তগুলো এরকম অনেক ঝিরি এবং নদী পাওয়া যায়, যে পাথরের উপর থেকে পানি বয়ে যায়। সেখানে লং টাইম শুয়ে থেকেছি, পানি গিয়েছে গায়ের উপর দিয়ে। তো ভারতের ওপাশটা খুবই দৃষ্টি কাড়বে আপনার, যে লোকজন খুব কম। ভারতের ওপাশে পর্যটকদের আনাগোনা কম, হয়তো তাদের বিশাল রাষ্ট্র, তাদের অনেক পর্যটক এরিয়া আছে। এখানে আসে তুলনামূলক কম পর্যটক। তার উপর আছে আমাদের এপাশে আজকে ছিল হলিডে, ভারতের ওই দিন তো বন্ধের দিন মনে হয় ছিল না, যার কারণে মনে হয় আমাদের এপাশে লোকজন অত্যন্ত বেশি, ভারতের ওপাশে লোকজন খুবই কম ছিল। তো পাথর, একদম বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পাথর আর পাথর। মানুষ পাথরের উপরে এখানে বসে ছবি তুলে, অনেকেই বসে রেস্ট করছে। প্রচুর ভ্রাম্যমান দোকান। এই যে ছাতাগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটা ছাতার নিচে বিভিন্ন ধরনের দোকান। ভারতীয় অংশ দেখাচ্ছি এখন। এই উঁচু পাহাড়ের উপর দিয়ে গাড়ি যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট গাড়ি। মূলত পাহাড়ের ভিতর দিয়ে ভারতীয়রা রাস্তা করে নিয়েছে, সেই রাস্তা দিয়ে গাড়ি যায়। বাংলাদেশে পতাকা উঠছে পত পত করে, লাল সবুজের পতাকা। আর ঠিক পাশেই তেরঙ্গা, ভারতের পতাকা। দুটো ওপি, অবজারভেশন পোস্ট, একদম কাছাকাছি, মাঝখানে হয়তো বা 150 মিটারের একটা দূরত্ব। তো এভাবেই পাশাপাশি দাঁড়িয়ে চোখে চোখ রেখে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী ডিউটি করে। শান্তিপূর্ণ সময় তারা নিজেদের মধ্যে হাই হ্যালো কুশল বিনিময় করে। আপৎকালীন সময় আবার পরস্পরের দিকে বন্দুক তুলতেও দ্বিধা করে না। তো এখানে আসলে পাথরগুলো আপনাদের দৃষ্টি কেড়ে নেবে, এত পাথর। আমরা অনেকগুলো ছবি তুললাম উপরে এসে। পিছনে এখানে একটা জিরো পয়েন্ট আছে, এখানে জিরো পয়েন্টে দাঁড়িয়ে অনেকেই ছবি তোলে, সিম্বলিক অর্থে যে আমি জাফলং এসেছি। আমরা ব্যাক করতেছি, এটা মূলত নামার সিঁড়ি নিচে, লোকজন অনেক নামছে। আমরা এপাশে আগের যে কাঁচা সিঁড়ি থেকে উপরে উঠতেছি, ভিডিও করে নিলাম উপর থেকে জাফলংয়ের সৌন্দর্য কেমন। আমি আগেও বলেছি, এখানে মূলত বর্ষাকালে আসলে হয়তো বা আসল সৌন্দর্য দেখা যায়, কারণ মেঘালয়ের সুউচ্চ পাহাড় থেকে প্রচুর পরিমাণে পানি এই পিয়ান নদী হয়ে বয়ে যায়। যাই হোক, আমরা জাফলংয়ের পর